হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে একটা দাওয়াতের ব্লগ শেয়ার করব। আজকে আমাদের বাসায় মেহমান আসবে। তো আর এই ভিডিওটা হচ্ছে রমজানের 2 দিন আগের ভিডিও। আসলে ভিডিও যেহেতু আমার জমে গিয়েছিল সে কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তাই এখন শেয়ার করছি। তো সকালের দিক দিয়ে হচ্ছে আব্বু এসেছে, তো আব্বুর জন্য হচ্ছে আমি পুলি পিঠা ভেজে নিচ্ছি। এগুলো আমার ফ্রোজেন করা ছিল, তো ময়দার যে সফট করা যে পুলি পিঠাগুলো থাকে ওগুলো আর কি, ওগুলো কিন্তু ফ্রোজেন করে রাখলে একদম খুবই সুন্দরভাবে একদম ফুলে ওঠে। আর দেখতে দেখা যায় একদম মনে হয় কি এখনই বানালাম আর এখনই করলাম, একদম ফ্রেশের মতোই মনে হয়। আমি এর আগেও কিন্তু অনেকবার ফ্রোজেন করেছিলাম ওমানে থাকতেও। তো এটা হচ্ছে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে আব্বুর জন্য চা বসিয়েছি। আর সবাই সব সময় বলে যে আব্বুকে কেন দেখাই না কেন দেখাই না। আসলে আব্বু আসে আর তারপরে অনেক তাড়াতাড়ি চলেও যায় আমাদের সাথে দেখা করে, সে কারণে কিন্তু তেমন একটা দেখাও করা হয় না। সেই সাথে আরেকটা কথা হচ্ছে মানে ভিডিও করলে কেমন যেন আব্বু আনইজি ফিল করে, সে কারণে আব্বুকে ভিডিও করা হয় না। তো আপনাদের কমেন্টের জ্বালা আমি একদম অতিষ্ঠ, যেটা সত্য কথা। তো এটা হচ্ছে আমার আব্বু, আপনারা বহুবার দেখেছেন, তারপর আব্বুকে নিয়ে কথা থাকবেই থাকবে, কমেন্ট থাকবেই থাকবে, এরকম আর কি অবস্থা। তো যাই হোক, কোনো সমস্যা নেই, যেহেতু আপনারা ডেইলি আমার ভিডিও দেখেন, ডেইলি আমার পরিবারের সাথে আছেন, আপনারা তো কমেন্ট করবেনই। আপনাদের কমেন্টকে আমি সবসময় শ্রদ্ধা করি। তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, যাতে করে আমরা সবাই সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। বরাবরের মতো যেটা হয়, আব্বু আমাকে দেখতে আসলে সবসময় আমার জন্য বাজার করে নিয়ে আসে। মানে আব্বুর ধারণা কি আমি বাজার টাজার করে খেতে পারি না বা করি না, সে কারণে আব্বু আমার জন্য বাজার করে নিয়ে আসে। আর যত বাড়ি আসবে আমার বাবার হাতের চনাবুট তো থাকবেই থাকবে। তো যাই হোক, এবারও কিন্তু আব্বু চনাবুট এনেছে। এরপর এখানে আরও অনেক কিছুই এনেছে, আঙ্গুর এনেছে, এগুলো হচ্ছে আঙ্গুর, সে সাথে চনাবুট এনেছে, তেল এনেছে, চিনি এনেছে। তো আব্বু তো সবসময় বাজার থাকে। সে সাথে আমার শাশুড়ির জন্য হচ্ছে কলিজা আর হচ্ছে গরুর মাংস নিয়ে এসেছে, যেহেতু ওনার বিয়ান এসেছে, তাই বিয়ানের জন্য গরুর কলিজা আর হচ্ছে গরুর মাংস নিয়ে এসেছে আব্বু। তো সে আব্বু যাওয়ার পরেই হচ্ছে এগুলো প্যাকিং মানে খুলছিলাম আর কি, আব্বু কী কী এনেছে দেখছিলাম। তো এর আগেও কিন্তু আব্বু আমার জন্য মুড়ি টুড়ি তারপরে তেল এগুলো সবসময় আনে। বেশিরভাগ সময় দেখা যায় আব্বু আমার জন্য সাথে করে বাজার সদাই এগুলো করে নিয়ে আসে। তারপরে যখন ফোন করে খোঁজখবর নেয় তখন হচ্ছে বলে যে মানে বাজার টাজার করতে পারলাম কিনা। আর আব্বু কোথায় থাকে সেটা সবাই জিজ্ঞেস করে। আব্বুর বিজনেস আছে, আব্বু সাতকানিয়াতেই থাকে, ওখানে বাসা আছে আব্বুর। যেহেতু একদম মানে প্রথম এবং লাস্ট মানে এটাই আব্বুর বিজনেস, শুরু থেকে আব্বুর হচ্ছে আইসক্রিমের ফ্যাক্টরি আছে। তো আব্বু ওখানেই থাকে সবসময়, সাতকানিয়াতে। তো এখানে হচ্ছে এগুলো কলিজা। তারপরে আমার বাসায় যেহেতু আজকে মেহমান আসবে, তো আমরা চিন্তা করেছি মেহমান আসার আগেই আমরা সব কিছু রেডি করে একদম কমপ্লিট করে ফেলবো, এরপর মেহমানদের সাথে আমরা আড্ডা দিব। এটা হলে অনেক বেশি ভালো হয়। অনেক সময় দেখা যায় কি তাড়াহুড়া করে রান্নাবান্না করতে হয়, মেহমান চলে আসে, মেহমানের সাথে কোনো কথাবার্তা হয় না বা কোনো গল্প করা যায় না। তাই আমার আমার শাশুড়ি আমরা সবাই মিলে এটাই প্ল্যান করেছি, আমরা দুপুরের পরে রান্না শুরু করে দিব, সন্ধ্যার আগে যাতে আমাদের রান্নাবান্না সব কিছু হয়ে যায়। এরপরে মেহমানের সাথে আমরা জমে আড্ডা দিব, তখন অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, কে আসছে আমাদের বাসায় সেটা বলেনি। আমাদের বাসায় আসছে হচ্ছে জুহির আম্মু, জুহির আব্বু দেশে আসার পর থেকে আমার বাসায় আসেনি, জুহির আব্বু দেশে এসেছে। তো জুহির আব্বুকে আমি দাওয়াত দিয়েছি বাসায় আসার জন্য। তো আজকে ওনারা আসবে, জুহির দাদুও আসবে। এর আগেরবার হচ্ছে জুহির নানু এসেছিল, দাদু আসেনি। তো এবার হচ্ছে জুহির দাদুও আসবে। তো এখানে হচ্ছে যে ইলিশ মাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাতিয়া থেকে এনেছে আমার শাশুড়ি আমার জন্য। আপনারা হয়তো বা আমার আগের ভিডিওতে দেখেছেন যে ইলিশ মাছ এনেছে, কোরাল মাছ এনেছে, তারপর আরেকটা কি একটা মাছ ছিল, এরপরে চেওয়া মাছ এনেছে, তারপর আরও অনেক কিছুই ছিল। তো ইলিশ মাছটা হচ্ছে রান্না করা হয়নি, তাই চিন্তা করলাম আজকে ইলিশ মাছটা ফ্রাই করা হবে। তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছে, আর আমার বড় যা হচ্ছে মাছটাকে সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছে। যদি আমাকে কাটতে দেওয়া হয় তখন দেখা যাবে এক একটা পিস এক এক রকম। তারপর আমি ট্রাই করি বটি দিয়ে সুন্দরভাবে কাটার জন্য। তারপর কাটতে কাটতে একটা জিনিস মানুষের হয়ে যায়, কিন্তু একটু তেরা বেঁকা হয়ে যায় বটি দিয়ে মাছ কাটলে।
কাটতে কাটতে দেখা যাবে তখন এটা অভ্যাস হয়ে যাবে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মানুষ সবই পারে, আমিও পারি আলহামদুলিল্লাহ। তো এদিকে হচ্ছে আমি মাটন বসিয়ে দিয়েছি। মাটনটাকে হচ্ছে আমি প্রেসার কুকারে রান্না করব। তো ফার্স্টে হচ্ছে আমি যেটা করছি, মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে আমি অল্প করে পানি দিয়ে তারপর মাটনটাকে আমি পুরোপুরি সেদ্ধ করে নেব। খুব একটা বেশি ঝোল থাকবে না মাটনের মধ্যে। তো আজকে আমরা আরও অনেকগুলো আইটেম করব, একসাথে একটা একটা করে শেষ করছি। কিছু আইটেম আমি রান্না করেছি আর কিছু আইটেম আমার বড় যা রান্না করেছে, মানে আমরা দুইজন মিলেই রান্নাটা করেছি। আর আমার শাশুড়ি তো আছেই আমাদেরকে হেল্প করার জন্য। দেখা যায় কি উনি এটা কেটে কুটে দেয়, ওটা করে দেয়, ওটা করে দেয়, সবচাইতে বেশি কাজ আসলে উনিই করে বাসার মধ্যে। আর দেখা যায় কি উনি কাজ ছাড়া থাকতেই পারে না, মানে ওনার সময়ই কাটে না, কোনো না কোনো কাজ ওনাকে করতেই হয়, এরকমটা অনেক সময় হয়। তো এখন যেটা রান্না করা হচ্ছে সেটা হচ্ছে চেও মাছ ভুনা। তো যেটা কি না চেও মাছটাকে ফার্স্টে ফ্রাই করে নিয়েছে, এরপরে বেশি করে টমেটো দিয়ে এটাকে একদম মানে শুকনা শুকনা করে এক প্রকার বলতে গেলে ভাজা কিংবা ফ্রাই এরকম বলাই যায়। যেহেতু এটার মধ্যে কোনো ঝোল থাকে না, ভুনা বলা যাবে না, এটা একটু ভাজা টাইপের হয়। তো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, বিশেষ করে গরম ভাত দিয়ে এই খাবারটা খেতে অনেক বেশি মজা হয়। অনেক বেশি টমেটো দিয়ে এটা করা হয়। তো এটা হচ্ছে আমার বড় যা করে নিয়েছে। এখানে মশলাটা ভালোভাবে কষানোর পরে এরপরে টমেটোটাকে দিয়ে দিয়েছে। টমেটোটা যখন একটু মানে হালকা একটু মানে মশলার সাথে মেশানোর পরে তারপরে হচ্ছে যে চেওয়া মাছগুলো ফার্স্টেই ভেজে রেখেছে সেগুলো দিয়ে দেওয়া হবে। তো এখানে হচ্ছে মশলা টমেটোগুলো ভালোভাবে একটু কষানোর পরে তারপরে এখন ভাজা চেওয়া মাছটা দিয়ে দিয়েছে। চেও মাছটা কিন্তু অনেকভাবে রান্না করা হয়। আমাদের চট্টগ্রামের মানুষেরা কিন্তু চেও মাছ খুব একটা বেশি খায় না, তবে নোয়াখালীর দিক দিয়ে চেও মাছ সবাই অনেক বেশি পছন্দ করে। আমার বিয়ের পরে প্রায় আমি অনেক দিন খাইনি, কিন্তু সবার মজা করে খাওয়া দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। এরপর থেকে আমিও খেতাম, আসলে মজা, খেতে অনেক ভালো লাগে। আমি বলি আপনাদেরকে, মানে আমাদের চট্টগ্রামে কতগুলো বাইং মাছ পাওয়া যায়, ওই অনেকটা বাইং মাছের মতো ছোট ছোট যে বাইং মাছগুলো পাওয়া যায় অনেকটা ওরকমই ধরা যায়, ওই বাইং মাছের মতোই, খেতে অনেক টেস্টি হয়। তো চেও মাছগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে একেবারেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছে, যেহেতু এটা আর গরম করা হবে না, আর যেহেতু এটার মধ্যে ঝোল নেই, গরম না করলেও চলবে, সে কারণে। তো বিকেলের দিক দিয়ে হচ্ছে আমার দুলাভাই এসেছে আমার শাশুড়ির সাথে দেখা করার জন্য। দুলাভাই কিন্তু আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে, তরমুজ, তারপরে হচ্ছে আনারস, তারপরে হচ্ছে ফ্রুট, অনেক কিছুই নিয়ে এসেছে। তো দুলাভাই কিন্তু এখন অনেক বেশি ব্যস্ত, যেহেতু এখন সিজন চলছে দুলাভাইদের শোরুমে রমজানে। গত 2 বছর লকডাউন ছিল, তারপরও গত বছর অত বেশি লকডাউন ছিল না। তো এবছর যেহেতু লকডাউনে, সে কারণে কিন্তু দুলাভাইদের অনেক বেশি চাপ শোরুমের দিক দিয়ে। তো আমারও যাওয়া হবে, যেহেতু প্রতি বছর দুলাভাই সবাইকে শপিং করে দেয়। তো এবছরও যেতে বলছিল আমার ভাসুর, তারপর আমার ননাসের জামাই, আমার শ্বশুর, তারপরে মিহির আব্বুর জন্য, সবার জন্য শপিং করতে এবছরও যেতে বলছে। তো আমরা সবাই মিলে যাব হয়তো বা 2-1 দিনের মধ্যে। তো এরপরে হচ্ছে চিংড়ি মাছ যেগুলো আছে, মানে বড় গলদা চিংড়িগুলো আর কি, এগুলোকে হচ্ছে হালকা একটু ফ্রাই করে নিব, তারপরে হচ্ছে ভুনা করব। হালকা একটু ভুনা করলে অনেক ভালো লাগে। আমার শ্বশুরবাড়ির ওদিকে আবার একটু সব কিছু ফ্রাই খেতে বেশি পছন্দ করে, ফার্স্ট একটু ফ্রাই করে নেই, এরপর রান্না করে। তো চিংড়ি মাছটাকে জাস্ট একটু হালকা উল্টে পাল্টে ফ্রাই করে নিব। খুব বেশি ফ্রাই হয়ে গেলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়, তখন আর অত বেশি ভালো লাগবে না। তাই জাস্ট হচ্ছে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে একটু হালকা মানে ফ্রাই করে নিচ্ছি। তো একটা পার্ট যখন ফ্রাই করা হয়ে যাবে, এরপরে হচ্ছে আমি অপর পার্টটা উল্টিয়ে তারপরে আমি মাছটা নিয়ে নেব। তো আশা করছি আমার আজকের পুরো দাওয়াতের ব্লগ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো এই পাশে হচ্ছে আমি এখন যেটা করছি, চিকেন রোস্টটাকে আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এটা হচ্ছে দেশি মুরগি। তো নর্মালি দেখা যায় কি দেশি মুরগির রোস্ট কিন্তু ফ্রাই করতে হয় না। তো আমার যা বলছিল একটু হালকা যাতে একটু ফ্রাই করে নেওয়া হয়, সে কারণে আমি এখানে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি ফ্রাই করব না। আর ফার্মের চিকেনগুলো একটু হালকা ফ্রাই করে নিতে হয়, তবে মানে দেশিগুলো ফ্রাই না করলেও চলে, ফ্রাই ছাড়াও কিন্তু রান্না করা যায়, আবার চাইলে আবার হালকা একটু ফ্রাইও করে নেওয়া যায়।
আর দেখতে দেখতে কিন্তু টোটাল 7টা রোজা চলে গিয়েছে। আসলে কিভাবে যে দিনগুলো চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো সবার রমজান কেমন কাটছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর আলহামদুলিল্লাহ আমার রমজান অনেক ভালো কাটছে আপনাদের সবার দোয়ায় এবং ভালোবাসায়। তো সবাই আমার সাথেই থাকবেন সামনের দিনগুলোতেও। তো এখানে হচ্ছে আমি চিকেনটা একটা পার্ট আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, মানে হালকা আর কি। এরপর অপর পার্টও আমি ফ্রাই করে নিয়েছি। তারপরে হচ্ছে এদিকে আমার চিংড়িটাও ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি প্রত্যেকটা চিংড়ি উঠিয়ে নিচ্ছি। আর চিংড়ি বোনাটা হচ্ছে আমার বড় যা করবে। তো জাস্ট আমি ফ্রাই করে রাখবো, তারপর আমার বড় যা করবে। তো আজকে আমি যা যা রান্না করেছি, মাটনটা রান্না করেছি, এরপরে হচ্ছে আরেকটা কি যেন রান্না করেছি, চিকেন রোস্টটা আমি রান্না করেছি, এরপর আরেকটা কি যেন রান্না করেছি। বাকি সব রান্না কিন্তু আমার বড় যাই রান্না করেছে, মানে বেশিরভাগ রান্না উনিই করেছে, আর কয়েকটা আইটেম আমি করেছি। তো এদিকে হচ্ছে চিকেনটা পুরোপুরি ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো চিকেন উঠিয়ে নিব, এরপরে হচ্ছে আমি রোস্টের মশলাটা কষিয়ে নিব। আর এই সাইডে হচ্ছে আমি যেটা করছি, রোস্টের জন্য সম্পূর্ণ মশলাটা আমি এখন কষিয়ে নেব। ফার্স্টে হচ্ছে পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিচ্ছি। যদি পেঁয়াজটা নরম করা না হয় তখন দেখা যায় কি একদম গাদ্দারের মতো শক্ত হয়ে তাকিয়ে তাকিয়ে থাকে, নরম হতে চায় না। তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজটাকে নরম করতে হয়। যদি তেলের মধ্যেই নরম না করে থাকো তখন দেখা যায় কি, যেহেতু রোস্ট রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, সে কারণে কিন্তু আগে থেকে একটু নরম করে ভেজে নিতে হয়। আর ও পাশে হচ্ছে আমার বড় যা একটা মাছ ভুনা করে নিচ্ছে, যেটা কিনা নোয়াখালী থেকে এনেছিল। এটার মাছটার নাম হচ্ছে মেবি কাতাল মাছ, এটা হতে পারে। তো ওই মাছটা হচ্ছে আমার বড় যা ভুনা করে নিচ্ছে, টমেটো আর হচ্ছে ধনেপাতা দিয়ে একদম মাখা মাখা করে ভুনা করে নিচ্ছে। আর ও পাশে হচ্ছে আমি রোস্টটা বসিয়ে দিচ্ছি। দুই চুলাতে আমরা বসিয়ে দিচ্ছি যাতে করে আমাদের তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। একটার পর একটা আমরা করে দিচ্ছি। তো অলরেডি কিন্তু আমাদের অনেকটা রান্না হয়ে আসছে, শুধু কয়েকটা আইটেম করলেই আমাদের সব কাজ শেষ, মানে মেহমান আসার আগে আমাদের সব কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমার বড় যা যেটা করছে, চিংড়ি মাছটা বসিয়ে দিচ্ছে। যেহেতু মাছ ভুনাটা হয়ে গিয়েছে, উনি ও পাশে চিংড়ি মাছটা বসাবে, আর আমি হচ্ছে এ পাশে রোস্টের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আজকের প্রত্যেকটা রান্না কিন্তু অনেক বেশি মজা হয়েছে, মানে একটা আইটেমও এমন হয়নি যে মজা হয়নি, প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা হয়েছে। তো এরপরে হচ্ছে এদিকে আমার পুরোপুরি রোস্টের মশলাটা কষানো হয়ে গিয়েছে। আসলে মশলা ভালোভাবে না কষালে কিন্তু রান্নাটার টেস্টটা কিন্তু ভালোভাবে আসে না। আমার কাছে মনে হয় কি, রান্নার টেস্টটা সম্পূর্ণভাবে আসে মশলা থেকে। আপনি যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন, যত একটু যত্ন সহকারে করবেন, রান্নাটা আসলে তত বেশি টেস্টি হয়। অনেক সময় দেখা যায় কি তাড়াহুড়ার রান্নার মধ্যেও অনেক সময় ভালো হয়, তবে বেশিরভাগ সময় দেখা যায় কি তাড়াহুড়ার রান্না অত বেশি ভালো হয় না। আমার ক্ষেত্রে এরকম হয়, মানে আমার অনেক সময় দেখা যায় কি একটু আমি টেনশনে আছি কিংবা একটু অন্য বিজনেসের চাপে আছি, সেই সময় যদি আমি তাড়াহুড়া করে রান্না করি, সেই রান্নাটা অত বেশি সুস্বাদু হয় না, মানে খাওয়া যায় আর কি, চলে আর কি, এরকমটাই হয়। তো ওদিকে হচ্ছে আমি রোস্টের চিকেনটা দিয়ে দিয়েছি, ওটাকে আমি কষিয়ে নিচ্ছি। সে সাথে এদিকে হচ্ছে আমার বড় যা চিংড়িটাকে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে ভুনা করে নিচ্ছে। তো চিংড়ি মাছ কিন্তু অলরেডি ভুনা করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে জাস্ট ধনেপাতা দিয়ে দিয়েছে, এটাও একদম মাখা মাখা করে ভুনা করা হয়েছে। কারণ যেহেতু আমরা পোলাও করব, পোলাওর সাথে কিন্তু ঝোল টাইপের কোনো খাবারই ভালো লাগে না, সে কারণে আমরা কোনো খাবারে ঝোল দিচ্ছি না, একদম একটু ভুনা ভুনা টাইপের কিংবা কষানো টাইপের এই টাইপেরই রান্না করছি। আর এদিকে আমার রোস্ট রান্নাটাও কিন্তু একদমই কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এরপরে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। তো পোলাও সবসময় আমি বড় একটু পাতিলেই বসাই, কারণ অনেক সময় দেখা যায় কি একটু ছোট্ট আঁটো সাঁটো পাতিলে বসালে পোলাওগুলো একটু নরম হয়ে যায়। যত বেশি খোলামেলা একটু বড় সড়ো টাইপের যদি আপনি পাতিলে যদি পোলাও রান্না করেন, তাহলে দেখা যায় পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। তো এরপরে হচ্ছে পোলাওর মধ্যে আমি এখানে গাজরও দিচ্ছি, আলু বোখারাও দিচ্ছি, যাতে করে পোলাওটা খেতে ভালো লাগে। আলু বোখরা দিলে কিন্তু পোলাওটা খেতে অনেক ভালো লাগে, আর গাজর দিলে পোলাওটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়, দেখতে অনেক ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমি যথেষ্ট পরিমাণে যে মানে থাকে পানি দিতে হয়, মানে চালের ডাবল, সে পানিগুলো দিয়ে দিয়েছি। তারপরে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছি। এরপরে হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পোলাওটা হওয়া অবধি।
আর পোলাও রেসিপি আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, রোস্টের রেসিপিও শেয়ার করেছি, আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন। এরপরে হচ্ছে সবার শেষে আমার বড় যা হচ্ছে ডিম ভুনা করে নিচ্ছে। ডিম ভুনাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, অনেক মজা করে ডিম ভুনাটা করেছে, মানে রোস্টের মতোই অনেকটা আসলে ডিম ভুনাটা। তো এখানে হচ্ছে মশলাটা সাথে হচ্ছে ডিমটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে, যেহেতু ডিম ভুনার মধ্যে খুব একটা বেশি ঝোল হবে না, তো এরপর সেদ্ধ করে ঝোলটা কমিয়ে নেওয়া হবে। এখন হয়তো বা একটু পানির বেশি দেখা যাচ্ছে। তোমাকে আজকে আমি থাকবো। তো আমাদের মেহমান কিন্তু অলরেডি চলে এসেছে। আমাদের রান্নার অনেকক্ষণ পরে কিন্তু আমাদের মেহমান এসেছে। এর কারণ হচ্ছে জুহির টিচার ছিল, যেহেতু ওর সন্ধ্যার পরে 2টা টিচার আসে, তো টিচারদের কাছ থেকে পড়ে তারপরে ও এসেছিল, যার কারণে একটু লেট হয়েছে। আর জুহিদের বাসা আর আমাদের বাসা কিন্তু খুব একটা বেশি দূরে না, একদমই কাছে। তো এখন হচ্ছে আমি সবাইদেরকে ভাত দিয়ে দিব। ভাত দেওয়ার আগে রান্নাগুলো একটু গরম করে নিচ্ছি, যেহেতু আমরা অনেকক্ষণ আগে রান্না করেছি, রান্নাগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে, যার কারণে আমরা হালকা হালকা একটু গরম করে নিয়েছি, যাতে করে খাবারটা খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি সব কিছু বেড়ে নিয়েছি, চিংড়ি মাছ ভুনা, রোস্ট, তারপরে ইলিশ মাছ ভাজা, ডিম ভুনা, তারপরে হচ্ছে মাছ ভুনা, চেওয়া মাছ ভাজি, এরপরে হচ্ছে মাটন, পোলাও, সালাদ। তো এগুলোই রান্না করেছি মোটামুটি। তো প্রত্যেকটা খাবার আসলে অনেক মজা হয়েছে। আর আমি যখন ভালো কোনো কিছু রান্না করি তখন কিন্তু মিহির আব্বুকে অনেক বেশি মিস করি, কারণ হচ্ছে ও এই টাইপের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। দেখা যায় কি ও ডেলি এই টাইপের খাবারগুলো খেতে পারবে। তো যখনই পোলাও রোস্ট রান্না করা হয়, ওকে যখন আমি ছবি দেই তখন ও বলে কি ছবি দিও না দিও না, আমার খুব খারাপ লাগে, আমি খেতে পারছি না। তো আসলে অনেক বেশি মিস করা হয়। তো ইনশাল্লাহ যখন আসবে তখন ওকে রান্না করে করে খাওয়াবো। তো এখন হচ্ছে সবাইকে টেবিলে ভাত দিয়ে দিব। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।